আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা আজকে মরে গেলে বা শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে না আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি কি মনে করেন? আমি মনে করি না। কারণ আমরা যেভাবেই হিসাব করি না কেন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব আওয়ামী লীগের হাতেই পড়বে। সেটা শেখ হাসিনা জীবিত থাকুক, বা বয়সজনিত কারণে মারা যাক, বা তাকে মেরে ফেলা হোক। সবগুলো সম্ভাবনা রাখতে হবে। যেমন ধরেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বর মাসে আসলো। অলরেডি রাশিয়া তো বলে দিয়েছে যে তারা একটা সম্ভাবনা দেখতেছে যে তাকে পাকিস্তানের আইএসআই তাকে হত্যা করবে। এটা আমরাও মনে করি। এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এত বড় সংস্থা হইতে হবে না। আমরা অনুমান করি যে পাকিস্তান বা তুরস্ক বা ইসলামী জঙ্গিবাদীরা, এটা প্রাথমিক, অন্যরাও মারতে পারে। মাওবাদীরা মারতে পারে, বামপন্থীরাও মারতে পারে, এমনকি বিএনপি পন্থীরাও মারতে পারে। কিন্তু সবার আগে আমরা যেটাকে রাখবো পাকিস্তানের আইএসআই, তুরস্ক এবং এই ইসলামী মৌলবাদী, এদেরকে আমরা উপরে রাখতেছে। কে করতে পারে? অনেকেই সম্ভাবনা। তো এটা একটা সম্ভাবনা থেকে যায়। তার মানে কি? তাহলে তখন কি হবে? আওয়ামী লীগ এতিম হয়ে যাবে না? বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ছাড়া এতিম, তার প্রমাণ এবার হয়ে গেছে। আবারও বলতেছি আমি কোট আনকোট যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম, এই এই ২ বছরে প্রমাণ হয়ে গেছে। এটা আমরা প্রমাণ করি নাই, বা আমার কথায় প্রমাণ হবে না, বা আওয়ামী লীগের লোক বলে নাই, বা আপনি বলেন নাই। এটা বিএনপি, যেটা আপনি বললেন যে বিএনপি প্রমাণ করে দিয়ে গেছে, জামাত প্রমাণ করে দিয়ে গেছে, আমার ভাবির ছেলেরা প্রমাণ করে দিয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের বাংলাদেশের জনগণ এতিম। হ্যাঁ, আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে। একটা দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক বা একটা ক্ষমতায় থাকুক, একটা সরকারের তো ১০০ পরিকল্পনার ১০০টাই শুদ্ধ হইতে পারে না। এটা সম্ভব না। ভুল হবে, ভুল হতে পারে। কিন্তু ভুলের পরিমাণ, শুদ্ধের পরিমাণ, এটা পরিমাপ করে একটা সরকারের ভালো মন্দ দেখতে হবে আমাদের। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের বিকল্প কোনো পথই খোলা নেই। কে যাবে ক্ষমতায়? এই দেশের সেনা শাসন চলবে না। এই দেশের সেনা শাসন কেউ মানবেও না, সেনা শাসন চলবেও না, আমরা হতে দেবও না। বাংলাদেশের কিন্তু জনগণ ফরিদ ভাই, মানবে না। প্রকারান্তরে তো আমি এখন পর্যন্ত সেনা শাসনই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিছু সেনা পরিবর্তন শাসনই হয়েছে, চলবে। কিন্তু না, না, এখনো তো এটা ওয়াকারই ক্ষমতায়। না, আপনার কথা আমি ১০০ ভাগ একমত। সরাসরি না এসে তারা একটু গায়ে পোশাক পরছে। কখনো ইউনূসের পোশাক পরেছিল। এখন তারেক রহমানের পোশাকে ওয়াকার সাহেবেরা, মিলিটারিরাই আছে। মূলত মোল্লা আর মিলিটারি এখন কখনো তার ওয়াকারের এই ইউনূসের, ডক্টর ইউনূসের পোশাক পরে, কখনো তারেক রহমান পরে, এটা সত্য। কিন্তু সরাসরি তারা আসতে পারে নাই, পারবে না, সেই কথাটা আমি বলেছি। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে পাকিস্তানেও যেমন সরাসরি আসে, বাংলাদেশের সবসময় ১৯৭৫ এর পর থেকেই সবসময় কোনো না কোনোভাবে পর্দার আড়ালে সেনাবাহিনী ছিল। ছিল এবং এখনো আছে। ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। যেটা আপনি বললেন যে বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনী দিয়েও মানবে না। কারণ কি জানেন? তারা দেখে ফেলেছে। এই ইউনূসকে দেখা, তারেককে দেখা, আর সেনাবাহিনী দেখা একই কথা। মানুষ বুঝে ফেলেছে যে জনগণের সরকার ছাড়া এই দেশ চলবে না। আর জনগণের সরকার আপনি কাকে আনবেন? কোন দলকে আনবেন? আওয়ামী লীগ ছাড়া তো আপনার বিকল্প নেই। যদি বিকল্প থাকতো জনগণ সেটা চিন্তা করত। কিন্তু সেটা তো নাই। কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সাস অল। এখন তো বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। মানে বিরোধী দল বলতে না এখনো ভাই, ওরা একই আসলে, যে একই। এনসিপি, জামাত, এরা বিএনপি তিনটা খালাতো ভাই, একই। মামাতো ভাই, ফুফাতো ভাই, বিআই, হুম। আত্মীয়-স্বজন, এরা মনে করেন একই। এরা সারা পৃথিবীতে সরকারি দল, বিরোধী দল থাকে। বাংলাদেশ আল্লাহর রহমতে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে। যেটা আমরা দেখতে পারতেছি, জামাতকে দেখতে পারতেছি, আমার ভাবির ছেলে ৬ টা যে অনুরোধের আসরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটা বললেন, বাংলাদেশের জনগণের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের কাছেই ফিরতে হবে। আর আওয়ামী লীগকেও ফিরতে হবে জনগণকে রক্ষা করার জন্য। কারণ বাংলাদেশের আওয়ামী লীগই একমাত্র দল, যেটাই বাংলাদেশের দল, এবং যেটার জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের বাইরে, যেটার জন্ম হয়েছে জনগণের দ্বারা। বাংলাদেশের জনগণের দ্বারা একটি মাত্র দল, বাংলাদেশের একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগেরও দায় আছে জনগণকে রক্ষা করতে হবে। দল হিসেবে তার দায় আছে। আর জনগণও চিন্তা করে দেখছে যে আওয়ামী লীগ ছাড়া তারা বাংলাদেশের জনগণ এতিম। এটা আপনার আমার কথা না, এটা ঐতিহাসিকভাবে এই ২ বছরে প্রমাণ করে দিয়েছে ইউনূস এবং এই তারেক রহমানের মুসলেখা সরকার। এবং আর যে কয়দিন আছে, এই কয়দিন আরো বেশি প্রমাণিত হবে। আপনি কতদিন বলবেন যে তেলের দাম বেশি, জ্বালানি নাই, দায়ী কে? শেখ হাসিনা ও আওয়ামী লীগ। গ্যাসের দাম বেশি নাই, এর জন্য দায়ী কে? আওয়ামী লীগ। বিদ্যুতের লোডশেডিং কে দায়ী? আওয়ামী লীগ, শেখ হাসিনা। এটা কয়দিন আপনি বলবেন? কারণ মিঠা কথায় তো আর চিড়া ভিজবে না। চিড়া ভিজতে তো পানি ঢালতে হবে। তো জনগণ তো বুঝে ফেলেছে। জনগণ বুঝে ফেলেছে। আরেকটা কাকতালীয় ব্যাপার কি জানেন? যে জামাত বিএনপি জোট ক্ষমতায় থাকবে, আর সারের সমস্যা হবে না, বিদ্যুতের সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না। এটা কি হয়? আর মৌলবাদ জেকে বসবে না, এটা কি হয়? আপনি দেখেন সব সমস্যা এখন। তেল, গ্যাস, জ্বালানি, ১ম ফুয়েল, তারপর আসেন গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, তারপর আরেকটা কি থাকলো? জঙ্গিবাদ। সেটাও জাতিসংঘ বলে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ঢাকাতে
আল কায়েদার উত্থান ঘটতেছে। তার মানে ১৬ কলা পূর্ণ হয়ে গেছে। তো এই জাতিটাকে রক্ষা করতে গেলে, এই দেশকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের তো আমি বিকল্প দেখতেছি না। আমি তো দেখতেছি না। জনগণও দেখে আমার আমি কি মনে মনে হয় ফরিদ ভাই, আওয়ামী লীগ শেখ হাসিনা আসলে এত তাড়াতাড়ি আসারও দরকার নেই বাংলাদেশে। আমরা যদি আপনার চিরতরে এই স্বাধীনতা বিরোধীদের ধ্বংস করতে চাই, হুম। এটা আসলে আওয়ামী লীগ এখন বসে থাকলেই পারে। যে দুঃসহ অবস্থায় ওরা বাংলাদেশকে নিয়ে এসছে ২ বছরের মধ্যে, আর ২ বছর তাদেরকে সময় দেন, দেখেন বাংলাদেশের মানুষ কি করে এদেরকে। ২ বছর টিকবে না। মানে জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন যে ডিসেম্বরে আসবো না, বলতো আমি আসবো। ২৭ সালের মধ্যে এই সরকার টিকতো না। আমি ১ম এ ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই সরকারটা ২.৫ বছর টিকবে বা মোর দ্যান 3 ইয়ার্স। সর্বোচ্চ মানে ধিকি করে মানে অন্য একটা গরুর গাড়ির মতো, ঠেলা গাড়ির মতো কোন রকম ২.৫ থেকে ৩ বছর টিকবে। পরে মনে হলো না ২ বছরই টিকবে না। কারণ এটা তাদের কার্যকলাপের জন্য বলতেছি। আমার অনুমানটা ভুল হলো। আরো ১ বছর কমাইলাম। কিন্তু এখন আমার কাছে ভাই গত ৪ মাসে আমি তো বুঝতেই পারি নাই যে এরা এত তাড়াতাড়ি এত দ্রুত অজনপ্রিয় হয়ে যাবে। শুধু জনগণের কাছে নয় কিন্তু। বিএনপির সরকার এই মুহূর্তে তারা কিন্তু নিজের দলের কাছে অজনপ্রিয় হয়ে গেছে। এটা আমার কাছে ডাটা আছে। বাংলাদেশের মতো ৬টা থেকে ৮টা জেলা সরাসরি মানে একেবারে প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করে, ভায়া না সরাসরি যোগাযোগ করে কথা বলছি। তাহলে ৬৪ জেলার মধ্যে ৬ থেকে ৮টা জেলার যদি বিএনপি অজনপ্রিয় হয়ে যায়, তাহলে সারা দেশে তো একই অবস্থা। কারণ আপনি যখন ভাত রান্না করবেন, তখন তো একটা ভাত চাপ দিলেই তো বুঝতে পারবেন কতটুকু চাল সিদ্ধ হয়েছে, কয়টা হয়েছে। এটা তো সব ভাত চিপে আপনাকে বুঝতে হবে না। আর এইখানে তো আপনি এই আগামী বছর ২ বছর বললেন না আপনি, শুধু ২৭ সালে আওয়ামী লীগ নীরবে ঘরে বসে থাকবে। এই সরকার এমনি কোলাপস হয়ে যাবে। কারণ অলরেডি এই দেশের মন্ত্রী বলতেছে যে সরকারের বেতন দিতে পারবে না। বেতন, আরেকটা জিনিস দেখেন কতটা দুরবস্থা। বেতনের কথা আপনি বলে ফেলছেন, আমি ওইটাই মনে করিয়ে দিতে চাচ্ছিলাম। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে যে মানে বিদ্যুৎ প্ল্যান্ট গুলা ঠিক আছে, জ্বালানি লাগে এই প্ল্যান্ট গুলা চালাইতে, সেই জ্বালানি কেনার পয়সা নাই সরকারের কাছে, সেইটা বলেছে। চিন্তা করেন, মাত্র ৪ মাস হলো ৪ মাস এরা মাত্র। শেখ হাসিনার টাকা কড়ি খেয়ে, ইউনূস পালিয়ে গেছে, তারেক রহমান অবশিষ্টটা শেষ করেছে, এখন ওদের হাতে টাকা নাই। আর ওরা একজোট হয়েছে যে না, আমরা সবাই একজোট হয়ে আওয়ামী লীগ ঠেকাবো। তো একজোট হয়ে আওয়ামী লীগ ঠেকিয়ে রাখলো, তো জনগণ তো এদেরকে পেটাবে, পেটাবে না? আমি বললাম তো আপনাকে যে এদের যদি মনে করেন ধরে নেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর আসলো না। এই সরকার পরের ডিসেম্বর কোন আন্দোলনই করতে হবে না। বাংলাদেশের যে কোনো মানুষ আন্দোলনের ডাক দিলে এদেশে বিপ্লব হয়ে যাবে। যে কোনো মানুষ যে কোনো বিভাগে দাঁড়ায় আন্দোলনের ডাক দিবে, সরকার করে যাবে। কারণ হলো পেটে ভাত, শুনেন, পেটে থাকলে পিঠে সয়। তো পেটেও ভাত থাকবে না, পিঠেও গুতাবেন। এটা তো মানুষ মানবে না। শখে অনেক কিছু এই যে কারেন্ট না থাকলে কি বিএনপির লোক যারা তাদের কি গরম করে না? যদিও লোকজন ঠাট্টা করে বলে যে ক্ষমতা বিএনপি যেহেতু ক্ষমতায় বিএনপির লোকের গরম করে না। আসলে কি তাই? রিয়ালিটি তো অন্য কথা বলে। কারণ তাদেরও মোবাইলে চার্জ থাকবে না। তাদেরও বাসায় এসি চলবে না। তাদের বাসায় বাতি চলবে না। জ্বালানির তেল ধরেন কোন কারণে যদি ভারত জ্বালানি দেওয়া এই যে ৮২ লক্ষ লিটার ফুয়েল আসতেছে, এটা যদি বন্ধ করে দিত কি হইতো? এটা তো আজ হোক কাল হোক বন্ধ হয়ে যাবে। আজ হোক বা কাল হোক বন্ধ হয়ে যাবে। ভারত শুধু ছাড় দিতেছে ২ টা কারণে। একটা হলো জননেত্রী শেখ হাসিনার প্রশ্ন ১ নাম্বার। আরেকটাও ১ নাম্বারই, মানে ২ টাই ১ নাম্বারের মধ্যে। আরেকটা হলো যে বাংলাদেশে এখনো কিছু সংখ্যালঘু আছে। আপনি ৮% বলছেন, আসলে ৮% নাই। বা ৭ আরো কম, আমার হিসেবে ৬% আছে। যাই হোক আমরা ৬ থেকে ৮%, হ্যাঁ, ৬% এ চলে আসছে। তাহলে ৬% বা ৮% যাই ধরেন, এই ৬ বা ৮% সংখ্যালঘু রয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা। এই প্রশ্নে ভারত একটু ছাড় দিতেছে। যখন তাদের এই প্রশ্নের বাইরে চলে যাবে, এই যে অনেকেই বলতেছে না যে শেখ হাসিনা আসতে পারবে না। শেখ হাসিনা না আসতে পারলে বাংলাদেশে কিন্তু তেল, গ্যাস, বিদ্যুৎ কিছুই আসবে না। এটা কিন্তু আমাদের ওই সেই লাল বদর, নীল বদর, হলুদ বদর বা যারা এই যে আমার ভাবির পোলারা, এরা কিন্তু এই হিসাব করতেছে না। বলতেছে যে মোরগ এত বড় নিচে কিন্তু হাত দেয় নাই। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে যদি মেরে ফেলা হয় এই দেশে, অথবা তাকে আসতে না দেওয়া হয়, অথবা অন্য কোনো কিছু দ্রবিধি সন্ধি তাদের থাকে, এরা জানে না কালকে যদি ভারত শুধুমাত্র বিদ্যুৎটা বন্ধ করে, আদানির বিদ্যুৎ বন্ধ করে দিলে কি হবে? এখনই তো চলতেছে না। এই আদানির বিদ্যুৎ আসার পরেও এই দেশে এত ১২ ঘন্টা লোডশেডিং। তাহলে তখন কি হবে? আর আমি তো শুরু থেকেই বলে আসছি যে ভারত যেই দিন বাংলাদেশের ফুড চেইনটা কেটে দিবে, ভারত তো যুদ্ধ করবে না। ভারত এত পাগল হয় নাই। নইলে ভারতকে যেভাবে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানের যেভাবে খামচাইছে, খোঁচাইছে, কুনাইছে, গুতাইছে, এতদিন তো একটা মরা মানুষেরও যুদ্ধ করার কথা। কিন্তু ভারত করে নাই। কেন করে নাই জানেন? ভারত জানে তার হাতে যুদ্ধ ছাড়া আরো বহু বিকল্প রয়েছে। পাকিস্তানকে একটা গুলি না করে ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে। পাকিস্তান। যে কিন্তু পাকিস্তানের বাংলাদেশকেও তো সেই দিকে ওরা নিয়ে যাবে, যে অবস্থা আমি দেখা নিয়ে যাবে না। অলরেডি তো আমরা নিয়ে গেছি। অলরেডি আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, এটা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারাও চায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু হোক।
জামাত আপনার যে চাইবে সহযোগিতাগুলো এখন করে যাচ্ছে তারেক রহমানকে, এই যে দেখেন ওরা গালাগালি করে, আবার কিন্তু পেছনের দরজা গিয়ে এই যে এগুলা করে, আপনার এই যে পাইপলাইনে তেল আনছে, তারপরে এমনকি বিদ্যুৎ সমস্যার জন্য অ্যাপ্রোচ করছে, এটা পত্রিকায় বাইর হয়েছে, ইন্ডিয়ান পত্রিকায়। না, 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 ভারত ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে আমি বললাম তো যে কোনো উপায় নেই তার হাতে। ভারত ছাড়াই বাংলাদেশ টিকবে না। এই জন্য নয় যে সামরিক কারণ না, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ না, অর্থনৈতিক কারণেই বাংলাদেশ টিকবে না। দেখেন শিল্পের কাঁচামাল যদি না আসে এই দেশটা কিভাবে টিকবে? চাল যদি না আসে কিভাবে, যেই দেশ থেকে মুখী কিনা খাইতে হয়, কাঁচামরিচ, এই দেখেন কাঁচামরিচের বাজার আগুন লেগেছিল, ভারত থেকে নিতে হয়েছে কাঁচামরিচ, এমনকি মুখী, ওই যে মুখী বুঝছেন তো, আমরা মুখী জি, বলি জি। আর কি, মানে কচুরমুখী। কচুরমুখী, এই কচুরমুখী আনতে হয়, লতা আনতে হয়, আপনি চলতে পারেন না। তার সেই দেশটার সাথে আপনি আমরা ফাত্রামি করে কিভাবে টিকে থাকবো? আমি আমাদের জামালপুরের ভাষায় বললাম, মানে বিতলামি করে বা ইয়ারকি করে বা ধাপ্পাবাজি করে ফাত্রামি করে কতদিনে আমরা টিকতে পারবো? বাংলাদেশের জনগণ, আর আপনি একটা কথা অপ্রিয় হইলেও বলছেন সত্য, কিন্তু ২ বছর অনেক সময় বাংলাদেশে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা একটা ভুল ট্রেনের যাত্রী হয়ে গেছি। এখন যত দূরে যাবো ফিরতে তত সময় লাগবে। তো এই যে শেখ হাসিনা যদি ২ বছর না থাকে এই দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। সেটাকে তুলতে আবার সময় লাগবে। কিন্তু যদি না আসে তাহলে কিন্তু বললাম তো ২ বছর বলছে না, ১ বছরে কলাপস করবে। কারণ যারা প্রতি কদমে, কদমে যে সমস্ত হাস্যকর কথা বলতেছে, যেমন যেটা আমি শুরুতে বলেছিলাম, মানে এই বক্তব্যের শুরুতে, যে এইখানে এই দেশের নেতারা বলে, বিএনপির নেতারা বলে যে ১৭ বছর আওয়ামী লীগ যা করে নাই, এরা নাকি ৩ মাসে তা করে ফেলেছে। অথচ ৩ মাসে ৩ ইঞ্চি রাস্তা বের করে নাই, ৩ মাসে ৩ ইঞ্চি ব্রিজ বানায় নাই, রেল লাইনও বড় করে নাই, আর আকাশপথ বড় করার সুযোগ নাই। তাহলে এরা কি করলো? কি করলো এরা? মানে এরকম এমনকি দেখেন এসে কার্ডের কথা বলছিল, খালের কথা বলছিল, ১৫ দিন পরে এই কথাগুলো ওরা আর বলছে না। বলবে কি? মিথ্যা, মিথ্যা দিয়ে মানুষকে ধোকা দেওয়ার কি যাবে বলবো? না, যাবে না। তা মানুষ বুঝে ফেলেছে। শোনেন আমাকে, আমি তো মানে ফোন ধরতেই পারি না, এত কল আসে যে কতজনের কল ধরবো। মানুষ যা বলে, মানুষে শোনেন, কিছুদিন আগে যারা বলতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, পরে তুমি এত কথা বলা কেন আমার সিনিয়র, শেখ হাসিনা ফিরতে পারবে না, তারাই আমারে বলতেছে এখন শেখ হাসিনা কবে আসবে? কারণ তারা মনে করে আমার বহুত ক্ষমতা, আমার সাথে শেখ হাসিনার ফোন করো না কেন, আগে আসতে বল, আগে আসতে বল, এগুলো বলে। তারা মনে করে যে আমার প্রতিদিনই বোধহয় আমি বোধহয় আওয়ামী লীগের বড় কিছু, আমার সাথে জননেত্রী শেখ হাসিনা নিয়মিত করে, কিন্তু তা তো না। আমি এই যে জনগণের যে পরিবর্তন, আপনি মেন্টাল প্রিপারেশনটা দেখেন। আমি বলেছি তো, আমি যখন বলতাম যে জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে ৫০ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিবে, ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা আয়োজন করতে হবে, ৩ দিন ঢাকা এয়ারপোর্ট কলাপস হবে, ৩ দিন লড়াচড়া করতে পারবে না। তখন মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু এখন ওই লোকগুলো এখন বিশ্বাস করে যে জননেত্রী শেখ হাসিনা আসলে এখন ১ কোটি লোক হবে, কেউ বলে ২ কোটি লোক হবে। কেন এগুলো আসতেছে বিশ্বাসটা, আস্থাটা? কারণ দেশের ভেতরে, মানে আওয়ামী লীগ ছাত্রলীগের কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ জনপ্রিয় হচ্ছে এই ছাত্রলীগ এর কারণে না, যুবলীগের কারণে না, এই ছাত্র শিবির, এই যে পেয়ারা পাখিদের ছাত্র সংগঠন, বিএনপি, ছাত্রদল, জামাত আর ভাবির পোলাদের আচরণে যারা ভাত পাইতো না, শুকনা কলা, শুকনা রুটি আর কলা, শুকনা পাউরুটি আর কলা খেয়ে দিন পার করতো, তারা ৭৩,০০০ টাকা বাসা ভাড়া দিয়ে এখন থাকে। কোত্থেকে আসে এগুলো? এটা একজন যিনি শিক্ষক প্রফেসর এসে বলেছেন, এটা আমরা বলি নাই। যে ভাবির পোলারা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, তারা ওয়েস্টিনে গিয়ে 5 স্টারে গিয়ে তাদের হাঁস খেতে হয়, নাহলে তাদের ঘুম হয় না। তো এগুলো তো মানুষ এখন দেখতে পারতেছে। আর মানুষ দেখেন আপনি সারা বাংলাদেশে ড্রাগস হয়ে গেছে, জুয়া হয়ে গেছে। তো এগুলো তো মানুষ দেখতেছে। এগুলো রোধ করতে গেলে একটি জনবান্ধব সরকার দরকার। আর সেই জনবান্ধব সরকারটা হতে পারে, এখন বলবেন যে আওয়ামী লীগ তো ভালো না, কিন্তু বিকল্প তো আর নেই। আওয়ামী লীগ যতটুকু আছে পারলে আওয়ামী লীগই পাবে। সেজন্য তো বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম। এটা খোদ বিএনপি প্রমাণ করে দিয়েছে। জামাত প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম। আমার ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, অনুরোধ আসরের এমপিরা, শিবিরেরা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম। ইভেন বিদেশিরাও প্রমাণ করে দিয়েছে, বিদেশিরাও বুঝতে পেরেছে। তার জন্যই তো এখন শেখ হাসিনাকে আনার পরিকল্পনায় তারা এখন সায় দিচ্ছে। তারাও এখন বুঝে ফেলেছে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া টিকতে পারবে না। নইলে এই যে আল কায়েদার উত্থান, আওয়ামী লীগ থাকলে তো এটা হতো না। বাংলাদেশটা তো মৌলবাদী একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতো না। আর বাংলাদেশ, জাতিসংঘের রিপোর্টে বাংলাদেশের নাম আসতো না যে এখানে আল কায়দা ঘাঁটি কাটছে। জি, এটা শেখ হাসিনা থাকলে সম্ভব হতো না, কারণ তারা প্রশ্রয় পেত না। তো এই যে বাংলাদেশটা যদি আল কায়েদার ঘাঁটি হয়ে যায়, বাংলাদেশটা যদি হিজবুল্লাহর ঘাঁটি হয়ে যায়, বাংলাদেশটা যদি হামাসের ঘাঁটি হয়ে যায়, তাহলে এই বিপদ তো শুধু বাংলাদেশের জন্য না, তাহলে এই বিপদ তো শুধু ভারতের জন্য নয়, এই বিপদ সারা পৃথিবীর জন্য। কারণ গাজাতে মাত্র 22 লাখ লোক, আর এইখানে বাস করে 20 কোটি মানুষ।
এই দেশটা যদি জঙ্গিবাদীদের খপ্পরে পড়ে, তাহলে এই সমস্যাটা দিন শেষে ওই আমেরিকার বিরুদ্ধে যাবে। বাংলাদেশে যদি জঙ্গিবাদ, মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ বেড়ে যায়, এটা যেমন বাংলাদেশের জন্য ক্ষতি, আওয়ামী লীগের জন্য ক্ষতি, ভারতের জন্য ক্ষতি, দক্ষিণ এশিয়ার জন্য ক্ষতি, তেমনি ইউরোপের জন্য ক্ষতি, আমেরিকার জন্য ক্ষতি। এটা তারা এখন বুঝতে পারতেছে। তারাও এখন, যেটা আমি বললাম যে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এতিম, আর বিদেশেরও এখন বুঝতে পারছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে মৌলবাদী শক্তিকে দাবিয়ে রাখা যাবে না। কারণ বিএনপি যাহা তাহাই জামাত। কারণ যারা লজ্জায় জামাত করতে পারে না তারা বিএনপি হয়। যারা যারা লজ্জায় আপনার চরমনায়ের মুরিদ হইতে পারে না তারা বিএনপি হয়। এটা তো এখন পরিষ্কার, এটা এখন সারা পৃথিবী জেনে গেছে। এখন এইগুলো দাবিয়ে রাখতে গেলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে, আসতে দিতে হবে। আর বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে গেলেও এই আওয়ামী লীগকেই দরকার। কারণ কোন রাজনৈতিক দল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি মুখে অন্তত বলে গণতন্ত্র, আর যারা আছে বাংলাদেশের যে সমস্ত দল একটা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের ম্যানিফেস্টোতেও গণতন্ত্র নাই। সেই বাংলাদেশ যেখানে প্রকাশ্য বলে যে গণতন্ত্র মানে না, প্রকাশ্য বলতেছে তারা গণতন্ত্র চায় না, তাহলে এখন এই দেশটাকে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন? একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যখন বলবেন গণতন্ত্র হারাম, গণতন্ত্র নিষিদ্ধ, গণতন্ত্র নিকৃষ্ট, আপনার নামে তো মামলা হওয়ার কথা। আপনি কিভাবে চলেন? কোন দেশে থাকেন যে দেশ গণতন্ত্র? তাহলে কি তন্ত্র চান আপনি? তো এইগুলো তো এখন সারা বিশ্ব বুঝে গেছে। তাই আমি মনে করি যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জনগণের জন্য নয়, ভারতের নিরাপত্তার স্বার্থ বাংলাদেশ আওয়ামী লীগকে আসতে হবে। এমনকি দক্ষিণ এশিয়া নিরাপত্তার সাথে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এমনকি সারা পৃথিবীতে জঙ্গিবাদ ঠেকানোর জন্য, দক্ষিণ এশিয়া থেকে যে জঙ্গিবাদের উত্থান ঘটে গেছে, এটাকে ঠেকানোর জন্য অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন আছে আমি মনে করি। ফরিদ ভাই, আমরা আর বেশিক্ষণ, আপনি আপনার নিজের শরীরও ভালো না, আমরা লাস্টে আমি ওই জিনিসটা একটু আলোচনা করতে চাই। আসলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা আছে কি না, শেষ হয়ে যাবে, এগুলো আসলে একেবারে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে এইটাই আমরা পরিষ্কার করলাম যে আসলে এগুলা কোনো তর্কের বিষয় না। শেখ হাসিনা আসবেন, উনি বলেছেন আসবেন। উনি যদি মরে যান তাহলে ওনার রাজনীতি থাকবে, আর উনি আসলেও থাকবে, না আসলেও থাকবে। এইটা হলো আমার বক্তব্য। থাকবে, আসলেও থাকবে, জীবিত থাকলেও থাকবে, জি। মৃত হলেও বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ আর বাংলাদেশ আওয়ামী লীগ আপনি কখনো পৃথক করতে পারবেন না, সম্ভবই না, সুযোগই নাই যে কোনো অবস্থায়। ফরিদ ভাই, আমি যে ইস্যুটা এখানে তুলতে চাই, আমি মনে করি যে মূল ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিটাকে আপনার তার যে ঘোষিত নীতি পন্থা আছে তার সাথে অ্যাডজাস্ট করা। কিভাবে দেখেন, আমাদের দেশে যদি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যাদের যাদের এই দেশে বাঁচাবো বলেছি, বা যাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ব চিন্তা করেছি, সেটা হলো যে সকল ধরনের মানুষ, সকল ধর্মের, আপনার সংখ্যালঘু, পাহাড়ের বলুন, তারপরে আপনার নারী বা জি। অনগ্রসর মানুষগুলো। আমার মনে হয় আওয়ামী লীগের এখন ওইটাই সবচেয়ে বড় কাজ। তারা রাজনীতিতে এই জিনিসগুলোকে গুরুত্ব দেয় নাই। যেমন বাংলাদেশ যে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, এইটা আওয়ামী লীগের লক্ষ্য করা উচিত ছিল। আজকে যদি বাংলাদেশে সেই ৭২ সালের ধরেন 18% হিন্দু যদি আজকে বাংলাদেশে থাকতো, তাহলে আওয়ামী লীগের অটোমেটিক কিন্তু 18-র মধ্যে 16% সাপোর্ট কিন্তু বাংলাদেশে আপনার ওইটা একেবারে রিজার্ভ ছিল। তো এই জায়গায় তো আওয়ামী লীগ তারা কখনোই চিন্তা করে নাই যে এই যে হিন্দুগুলাকে সবাই মিলে তাড়িয়ে দিচ্ছে, তো তারই কিন্তু ভোট ব্যাংক সংকুচিত হয়ে যাচ্ছে। আর জামাত জঙ্গি বাড়াচ্ছে, এতে জঙ্গিদের ভোট ব্যাংক আপনার প্রসারিত হচ্ছে। এইভাবে আমি শুধু হিন্দুদের আসলে আমরা বলির পাঠা বানাচ্ছি, এইসব কথা বললেও তো তাদের জন্য অপমান। আমি আসলে কাউকে অপমান করতে চাই না, আমি আওয়ামী লীগের স্বার্থটা, সত্যটা তো তুলে ধরতে হবে, ঐতিহাসিক সত্যতা সামনে আনতে হবে। আমি আওয়ামী লীগের স্বার্থ, শেখ হাসিনার স্বার্থ, বঙ্গবন্ধুর স্বার্থে যে রাজনীতি সেটার কথা বলছি। আমার মনে হয় যে আওয়ামী লীগের এই জিনিসগুলো নিয়ে গভীরভাবে ভাবা দরকার, এবং তারা যে প্রচারও করতে পারে না তাদের কথাগুলো, সেই জায়গায় আসলে এখন কাজ করা দরকার। বাকিটা আর কিছু করার নাই। আপনি কি মনে করেন? আমি আপনার সাথে একমত। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যে 4 মূলনীতি, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা সুস্পষ্ট, সমাজতন্ত্র সুস্পষ্ট। স্পষ্ট সেখানে লেখা আছে 4 মূলনীতির মধ্যে। আর আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখানে 18% এই হিন্দুদের কিন্তু পরিকল্পিতভাবেই দেশ ছাড়া করা হচ্ছে। কারণ বাংলাদেশের জামাত, বিএনপি ধরেই নেয়, যতই তারা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেয়, যতই তারা হিন্দুদের মন্দিরে যাক, গীতা পাঠ করুক, তারা কিন্তু জানে যে ওই কৃষ্ণ নন্দীও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে না, যদিও কৃষ্ণ নন্দীকে তারা নমিনেশন দিয়েছে। খোদ কৃষ্ণনন্দী, আমি লিখিত দিতে পারি, কৃষ্ণনন্দী নিজেও তার ভোটটা ধানের শীষে আমি লিখে দিতে পারি আপনাকে। খুলনার সেই কৃষ্ণনন্দী অনেকে আমাকে বলেছে যে আপনি কৃষ্ণনন্দীকে নিয়ে সমালোচনা করেছেন, সমালোচনাটা দুর্বল হয়েছে। কেমন? কৃষ্ণনন্দীকে খুব কড়া ভাষায় সমালোচনা করেন নাই। আমি বললাম ভাই, তাদের বলেছিলাম যে দেখেন কৃষ্ণনন্দী নিজেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয় নাই। আর এটা কিন্তু এমন না যে এটা আমি বলেছি, এটা জামাতও জানে। এটা কিন্তু জামাত জানে যে কৃষ্ণনন্দী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে না।
এটা খোদ জামাত ইসলাম জানে, জেনেও তারা করেছে। কারণ জামাতের কৌশলটা আলাদা। যেমন ধরেন ফরহাদ মাজাহার, ওরফে ফরহাদ মাজাহার, তিনি কি করলেন? তিনি 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 খ্রিস্ট তিনি চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, তাকে জড়িয়ে ধরলেন। তার ৭২ ঘন্টা ২৪-৪৮ ঘন্টার মধ্যে কিন্তু তাকে জেলে ভরলো। এটা হচ্ছে বাংলাদেশের সিংহবাম বিএনপি জামাতের কৌশল। এরা কিন্তু একটা কৌশল অবলম্বন করেছে। এই যে যেমন ধরেন ওই ছেলেটা, আরে তরুণটা, আরে বলে গেলাম কি চন্দ্র, ওই যে মূর্তি বানাইলো, আরে রাম মূর্তি প্রতিষ্ঠিত করতে গেল, তার পিছনে কিন্তু জামাতের সমর্থন ছিল। কিন্তু দেখেন আবার তারাই তাকে জেলে উঠাইলো পরিকল্পিত ভাবে। একদিকে রাম মূর্তি বানাইলো, এটা কেউ কেউ মনে করে, আমি মনে করি না, কেউ কেউ মনে করে, আমাকে কিছু সমালোচক এটা বলেছেন, দেখেন তারাই আবার তাকে জেলে উঠাইলো। এই দেশে সংখ্যালঘুদেরকে মনে করে এটা আওয়ামী লীগের ভোট ব্যাংক। এমনকি এখন তো আওয়ামী লীগের ভোট ব্যাংক মনে করে না, এখন তারা মনে করে হিন্দু মানেই ভারতের লোক, হিন্দু মানেই ভারতের দালাল, হিন্দু মানেই ভারতের পক্ষে কথা বলে। শুধু তো হিন্দু না, আপনার আওয়ামী লীগ মানে হলো হিন্দু, কাফের, হ্যাঁ, মুরতাদ, নাস্তিক, ইহুদি। মুরতাদ। আপনি আওয়ামী লীগের যতটা হজ করেন, যত হবে না। আপনি মাদ্রাসা করেন, আপনি যদি হ্যাঁ, আওয়ামী হ্যাঁ, লীগের সমর্থক হন, আপনি কিন্তু নাস্তিক, মুরতাদ, হিন্দু, ভারতীয়। আপনি ভারতীয়, হ্যাঁ। কিন্তু সমস্যা হলো যে এই কথাটা আওয়ামী লীগদের বোঝানো যায় না। প্রবলেমটা হচ্ছে যে এরা যে এদের এটা, এই যে যতই মাদ্রাসা বানায়, যতই ফজর নামাজ পড়ুক, যতই জুম্মার নামাজ পড়ুক, যতই মসজিদের চাঁদা দেখ, যতই ওয়াজ কমিটির ওয়াজের দিন সভাপতি সেক্রেটারি, যতই মৌলবীদের নিয়ে ওয়াজ করায় খাওয়াক, যতই কওমির ছাত্র দেখায়, তারা যে আওয়ামী লীগকে যে মুসলমান মনে করে না, এটা আপনি আওয়ামী লীগকে বুঝাইতে পারবেন না। এটা হচ্ছে বড় প্রবলেম। এটা কিন্তু একটা প্রবলেম। এখন সবাইকে তো বোঝানো যাবে না, কিন্তু নেতৃত্ব পর্যায়ে তো এই সচেতনতা তৈরি হওয়া উচিত। তারাও আদৌ সেটা না, কেন সবাই বুঝবে না? এই যে আমি যে কথা বললাম, এটা তো আমরা হাওয়ার উপরে বলি নাই, এটা তো আমরা হাওয়ার উপরে বলি নাই। এরা তো জামাতেরা, হেফাজতেরা, বিএনপিরা তো সরাসরি বলতেছে যারা ভারতের দালাল, বলতেছে বলতেছে হিন্দুর দালাল, বলতেছে এরা মুসলমান না। এখানে দেখেন তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একজন, আপনি কমেন্টটা দেখতে পাচ্ছেন? বিনয়ের সাথে বলছি, আওয়ামী লীগের সময় হিন্দুরা ভারত যায় শুধুমাত্র তাদের সম্পদ বিক্রি করে নিরাপদে যেতে পারে বিধায় ওই সময়টা বেছে নেয়। তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে যে কতটা অসহায় বাংলাদেশের হিন্দুগুলা যদি মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকে, সেই সময় তারা সম্পদটা বিক্রি করতেও সাহস পায় না। তাই তো বোঝাচ্ছে নাকি? না, উনি কি বলছে তার বক্তব্য আমি পরিষ্কার না বুঝতে পারি নাই, কারণ তার না, বক্তব্য সে বলছে যে আওয়ামী লীগ ভারতের দিকে হিন্দুদের তাড়িয়ে দেয়, এটা সত্য না। সত্য হলো যে ওই সময় হিন্দুরা নিরাপদে হয়তো সম্পত্তিটা বিক্রি করতে পারে, সেই জন্য তারা ওই সময় যায়। আমি যেটা বুঝছি যে উনি বুঝাচ্ছে মানে হিন্দুদের দুরবস্থাটাই কিন্তু উনি তুলে ধরছেন মূলত। যে হিন্দুদের তো দুরবস্থা, এটা এটা আওয়ামী লীগ যেমন দায়ী, বাংলাদেশ সরকার, শুধু আওয়ামী লীগ দায়ী না, খোদ বাংলাদেশ সরকার দায়ী এবং হিন্দুরাও দায়ী। কারণ আপনি যদি সংঘবদ্ধ না থাকেন, আপনি দেখেন তো খ্রিস্টানদের বিরুদ্ধে এরকম কিছু করে দেখেন তো আপনি, খ্রিস্টান কয় পার্সেন্ট বাংলাদেশে? বাংলাদেশে কয় পার্সেন্ট? এই যে ভারতে দেখেন 1% কিন্তু খ্রিস্টান। বাংলাদেশে তো বৌদ্ধ আর খ্রিস্টান এদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা নাই, এটাও বুঝতে হবে। আমরা তো দেখি না তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক। আছে কম, থাকলেও সেটা খুব। আপনি জামালপুরে একটা খ্রিস্টানকে গালি দেন তো দেখি, কত ক্ষেম আপনার। কিন্তু বাংলাদেশে জামালপুরে এমন কোন হিন্দু আছে যার কেউ মালানা বাচ্চা বলে গালি দেয় না? একটা খ্রিস্টানের গালি দিয়ে দেখুক তো দেখি। অথচ খ্রিস্টানের সংখ্যা কত? আমার বাসার সামনের যে গলি, সেই গলিতে মানে একটা বাজারে যত হিন্দু আছে, একটা এলাকায় যত হিন্দু আছে, সারা জামালপুরে তত খ্রিস্টান আছে। কিন্তু আপনি একটা খ্রিস্টানকে বলে, এবং এই খ্রিস্টানগুলো যারা হয়েছে এর অর্ধেক কিন্তু আবার মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। এরা কিন্তু মুসলমান থেকে কনভার্ট হয়ে খ্রিস্টান হয়েছে। আপনি তাদের কিছু বলে দেখেন তো দেখি। পারবেন না। কারণ কি? কারণ তারা ঐক্যবদ্ধ, সংখ্যায় কম কিন্তু ঐক্যবদ্ধ। ৬ থেকে ৮% হয়ে, আমার হিসেবে ৬, আপনার হিসেবে ৮। এই ৬% বা ৮% ঐক্যবদ্ধ হইতে পারতেছে না। কেন পারে না? এটার জন্য তারাও দায়ী। আমি বলছি না যে শুধু তারা দায়ী, আমি বলছি না তা। কিন্তু আপনি যদি ১, ২, ৩ এভাবে নামিয়ে আনেন, তাহলে দেখবেন একসময় তারাও ১০টার মধ্যে তারাও একটা কারণ দায়ী হওয়ার জন্য। আসলে আমাদের দেশটা যেভাবে চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। এইখানে সরাসরি বলতেছে হিন্দুদের কাছ থেকে কিছু কিনবা না, হিন্দুদের দোকানে যাবা না, হিন্দুদের থাকতে দিবে না। এটা স্পষ্ট তারা বলতেছে, প্রকাশ্য বলতেছে, সরাসরি সামাজিক অপরাধ। শুধু এইটা না, বাংলাদেশের মুসলমান উন্নত বিশ্বে গিয়েও বলে খ্রিস্টানদের থাকতে দিবে না, ইহুদিদের থাকতে দিবে না, এগুলো বলে। না, এইখানে ফরিদ ভাই বড় ডেঞ্জারটা কোথায় দেখেন, যদি হিন্দুরা তো, হ্যাঁ, হিন্দুদের একটা, কিন্তু হিন্দুদের আমরা তাড়িয়ে দিচ্ছি, তারা বাড়িঘর হারা হচ্ছে, এটা যেমন অমানবিকতা। আরেকটা জিনিস আছে, ওদের কিন্তু একটা ভরসা অন্তত আছে যে এরা ভারতে গেলে বাংলাদেশি হিন্দুরা আশ্রয় পাবে। ভারত সরকার আর কি করবে আশ্রয় দেওয়া ছাড়া? কিন্তু বাংলাদেশে যে আমরা সেকুলার মুসলিম বা আওয়ামী লীগের সমর্থক বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো, পরে তো এদেরকে টার্গেট করে আপনার ভারতে তাড়িয়ে দিবে। এই যারা যে আপনি যে যে প্রজেক্টের আওতায় হিন্দু তাড়ানো হচ্ছে, সেই প্রজেক্টের আওতায় তো পরে মুসলমান তাড়ানো হবে। কোনো এর তো কোনো সন্দেহ শেষ নাই। নেই।
আহা, তাড়িয়ে তো দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তাড়িয়ে তো দিয়েছেই। সেটা তো তাদের পরবর্তী টার্গেট না, তাদের টার্গেট একই সাথে চলতেছে। আর আমরা যারা মুক্ত চিন্তক তাদের তো কোনো দেশ নেই। আমি লিখেছি তো যে পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় হচ্ছে বাংলাদেশে যারা সেকুলারিজম চর্চা করে, প্রকৃত সেকুলারিজম, এবং যারা মুক্ত চিন্তক, যারা নাস্তিক, তারা সবচেয়ে বেশি বিপদে বাংলাদেশে। এদের সাথে বড় সংখ্যালঘু, তাদের পক্ষে কথা বলার লোক নাই। হিন্দুদের পক্ষে অন্তত এই যে আমরা কথা বলতেছি বা পৃথিবীর অন্যান্য সংগঠন বলে, তাই তো, হ্যাঁ, মুক্ত তারা চিন্তা কিন্তু লোকজনের পক্ষে তো কেউ এখন প্রকাশ্যে বাংলাদেশের কথা বলছে না। ভূমিকাদের আমি কলাম লিখেছি এটা নিয়ে যে পৃথিবীতে পৃথিবীতে বাংলাদেশে সংখ্যালঘুদের জন্ম নেওয়া হলো পাপ, অভিশাপ। আর বাংলাদেশে মুক্ত চিন্তক হওয়া মানে এটা একটা মুক্ত চিন্তকদের জন্য বাংলাদেশ হচ্ছে মৃত্যুকূপ। বাঁচার আপনার কোনো পথ নাই। না আপনি চাকরি পাবেন, না আপনি ব্যবসা পাবেন, বাঁচতেই পারবেন না, না খেয়ে মারা যাবেন।